মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে জানালেন প্রক্টর। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় স্বাধীন ও গোলাপী সহ ৫ জন গ্রেপ্তার। ফুটেজ দেখে চিহ্নিত করে পুলিশ। ভারতে অফিস খুলে দেশবিরোধী চক্রান্তে আওয়ামী লীগ। ভোট বিরোধীদের প্রতিহতের আহ্বান বিএনপি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। গত বছরের 17 জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে। মধ্যরাতে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তিনি একথা জানান। তবে হল কেন্দ্রিক কমিটি ঘোষণার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা আজই হল প্রভোস্টের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার মধ্যরাতে মহসিন হল থেকে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। পরে একে একে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ দেন রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যায় শিক্ষার্থীরা। সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ভিসি চত্বর। ওই 17 জুলাইয়ের প্রজ্ঞাপনের বিরুদ্ধে গিয়ে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে জুলাইয়ের সাথে গাদ্দারি করে তারা কেমনে হল পলিটিক্স দেয়। এই ভিসির বাসায় সামনে অবস্থান নিয়েছি, যেহেতু আমাকে হল থেকে জানানো হয়েছে যে এই ডিসিশন একমাত্র কেন্দ্রই দিতে পারবে। এই ছাত্র দলে 8 জনকে তারা হল প্রশাসনের কোনো ব্যবস্থা নিতে পারছে না। শিক্ষার্থীদের অভিযোগ, 2024 সালের 17 জুলাই হল রাজনীতি বন্ধ ঘোষণা করলেও শুক্রবার বিভিন্ন হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। আমরা এই সিস্টেমের মধ্যে ছিলাম, তো এই সিস্টেম যে আমরা ভেঙে ফেলছি, এই সিস্টেমকে অনেকে ফিরিয়ে আনতে চায়। ট্রমার উপর দাঁড়িয়ে এই যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ছাত্রদল, ছাত্র শিবির, তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে। হল কমিটি দেওয়ার পরেও কোনো হলের কোনো প্রভোস্টের কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি। শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে। তবে কমিটি ঘোষণা নিয়ে শনিবারই বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। প্রকৃতপক্ষে আজকেই 9 তারিখ 11টার সময় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, তাদের সাথে আলাপ করব। প্রশাসনের আশ্বাসে রাতেই কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে আওয়ামী লীগের কার্যালয় খুলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এরই অংশ হিসাবে ভারত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে নির্বাচন বানচালের পরিকল্পনা করছেন বলেও অভিযোগ দলটির নেতাদের। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে প্রেস ক্লাবে আয়োজন করা হয় সনাতনী সমাবেশের। দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেন জাতীয়তাবাদী মতাদর্শীরা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সমাবেশে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। জানান, দেশ ছেড়ে পালালেও থেমে নেই কুটচাল। পার্শ্ববর্তী দেশ ভারতে অফিস খুলে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকমটা কি আরও আছে? তো এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করবে, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল করতে পারে। সেজন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় সরকার। এদিকে প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। জানান, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় দলটি। রাষ্ট্র ক্ষমতায় আসলে 31 দফার আলোকেই দেশ সাজাবে তার দল।
ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, অনেক রকমের পন্থী আছে। কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক, বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথাই বলে, বিএনপি মোটামুটি মধ্যপন্থী। এবং এখানেই কিন্তু আমি মনে করি যে বিএনপির গ্রহণযোগ্যতা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে বলেও জানান বিএনপি নেতারা। যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির বিভক্তি এখন সুস্পষ্ট। বহিষ্কৃত নেতারা ডেকেছেন সম্মেলন, যা আইনিভাবে অবৈধ বলছে জিএম কাদেরপন্থীরা। আদালতের আদেশের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি মূল দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির। আনিসুল চুন্নু গ্রুপ বলছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নতুন সম্মেলন। রাজধানীর কাকরাইল ও গুলশানে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই অংশের নেতারা। গত ২৮ জুন হওয়ার কথা ছিল জাতীয় পার্টির সম্মেলন, তবে ১৬ জুন সম্মেলনের জন্য জায়গা না পাওয়ার কথা বলে তা স্থগিত করেন জিএম কাদের। এর বিরোধিতা করায় আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু সহ সিনিয়র নেতাদের বহিষ্কার করেন কাদের। এরপর থেকেই আবারও দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। গত ৩১ জুলাই চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রমের উপর আগামী ১২ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। চেয়ারম্যান পদ ধরে রাখতেই সম্মেলন বাতিল করেন জিএম কাদের, এমন অভিযোগ আনিসুল চুন্নুদের। তাই নতুন কমিটি গঠনে সম্মেলন ডেকেছে আনিসুল চুন্নু গ্রুপ, যা আইনিভাবে অবৈধ বলছে কাদের গ্রুপ। স্পষ্ট যে আমরা শপথের সকলে বহাল আছি। নট অনলি দ্যাট, উনি যে চেয়ারম্যান জিএম কাদের, তার সাংগঠনিক কর্মকাণ্ডের উপর তার বিধিনিষেধ হয়েছে। জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না, জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না। কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার কোনোভাবেই তাদের নাই। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেছেন আনিসুল ইসলাম মাহমুদ, যদিও কাদেরপন্থীরা বলছেন আদালত বহিষ্কৃত নেতাদের পদ ফিরিয়ে দেওয়ার কোনো আদেশ দেয়নি। যদি পদে সিনিয়র কো চেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে, তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি, এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টিটের কোনো আদেশ দেয়া হয়নি। অর্থাৎ আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদসহ অদ্যাবধি তারা এখনও বহিষ্কৃত আছেন। নির্বাচন প্রসঙ্গে কাদেরপন্থী গ্রুপ বলছে, এখন ভোটের পরিবেশ নেই, সরকার তা ফেরাতে পারলে অংশ নেবেন তারা। আর আনিসুলপন্থীরা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঠিক এটি হচ্ছে লিগ্যাল পজিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ একথা জানান। তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি কমিশন আগামী সপ্তাহে এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেবে। এবছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রায় 5.5 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতির ক্ষমতা ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয় কমিশন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62তে একমত হয় অধিকাংশ দল। দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ 20টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদা প্রস্তাব হিসেবে গৃহীত হয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠ হলেও এর বাস্তবায়ন কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। এদিকে সংবাদ সম্মেলন শেষে আলাদা এক সাক্ষাৎকারে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, পরবর্তী আলোচনা হবে কেবল ঐকমত্য সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে। 30টা রাজনৈতিক দলের সাথে আমরা 23 দিন বসেছি সবাই মিলে, তো এবং এর ভিত্তিতে অনেকগুলো বিষয় ঐকমত্যে পৌঁছা গিয়েছে। তো এই পরবর্তীতে এখন বাস্তবায়ন কীভাবে হবে।
এই আলোচনা প্রক্রিয়ায় স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে জানায় ঐক্যমত্য কমিশন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরকেই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ মনে করছেন বিএনপি নেতারা। আর এনসিপি নেতারা বলছেন, ছাত্র জনতা এই সরকারকে যে আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছে তারা তা পালন করবে। সরকারের 1 বছর পূর্তিতে প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছরে প্রশংসার পাশাপাশি রয়েছে সমালোচনাও। সরকারের কর্মকাণ্ড জনগণের আস্থা কতটুকু অর্জন করতে পেরেছে তা নিয়ে চলছে বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলো আস্থা অর্জনের পাশাপাশি কিছু সমালোচনাও রয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। এই 1 বছরের দায়িত্বে থাকাকালীন সময়ে সকল রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে দুই পক্ষের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হয় নাই বা বিভাজন সৃষ্টি হয়নি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের আস্থা ধরে রাখতে পেরেছিল আর কি। যে ভরসা নিয়ে ছাত্র জনতা ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা তা পালন করবেন বলে মনে করেন এনসিপির এই নেতা। স্যার ইউনূস দায়িত্ব নিলেন তখন ভঙ্গুর একটা রাষ্ট্র ছিল, তার আপনি জানেন 1 সপ্তাহের মতো সময় বাংলাদেশে পুলিশ বলতে কিছু ছিল না, অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ছিল, রাষ্ট্রের সকল কাঠামো ভেঙে পড়ছিল। সেই জায়গা থেকে মূল্যায়ন করলে প্রফেসর ইউনূসকে আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশটাকে একটা টেনে তোলার ওনার চেষ্টা ছিলেন। তবে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরকেই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ মনে করেন বিএনপি নেতারা। এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে রক্তের ঋণ, এটা পরিশোধ করা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, সেটা হচ্ছে এই নির্বাচিত সরকারের মাধ্যমে করা। এবং যে সংস্কারগুলো আছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বাস্তবায়ন করে, ইতিমধ্যে তারা সেটা বাস্তবায়ন করা শুরু করেছে, যেটা তাদের পক্ষে সম্ভব। রিজার্ভ সহ সার্বিক পরিস্থিতি সামাল দেয়া অন্তর্বর্তী সরকারের সফলতার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স নিয়ে ব্যর্থতার কারণে রয়েছে সমালোচনাও। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন রোববার। এ নিয়ে চাঙ্গা রাজশাহী বিএনপির নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। কর্মীদের আশা, দীর্ঘদিন ধরে চলমান বিভক্তির অবসান ঘটতে পারে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হয়নি 1.5 দশক। দীর্ঘ এই সময়ে একাধিক আংশিক কমিটি বা আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে সাংগঠনিক কার্যক্রম। এতে নেতৃত্ব নিয়ে বিরোধে একাধিক ভাগে বিভক্ত দলটির গুরুত্বপূর্ণ এই ইউনিট। সম্মেলনের তারিখ ঘোষণার পর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। নতুন নেতৃত্বের আশায় কর্মীরা। বিগত ফ্যাসিস্ট আন্দোলনে তো তরুণরা নেতৃত্ব দিয়েছে, তাদের আগামী দিনে তারা নেতৃত্ব আসবে, এটি তাদের প্রাপ্য, তাদের অধিকার। এই অধিকার থেকে ইনশাল্লাহ আমার বিশ্বাস পার্টির হাইকমান্ড সহ তারা কেউই বঞ্চিত করবে না। এই দলটাকে আমরা কুলসিত না করে সকলে মিলে একত্রিত করি, হাতে হাত মিলিয়ে দলকে শক্তিশালী করি। আমরা দলকে শক্তিশালী করলে বিএনপি শক্তিশালী হবে। নেতারা বলছেন, দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপির বড় আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে সংগঠন। যে কোনো ভিত্তিতে এটা হতে পারে, সুতরাং এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা দীর্ঘদিনের, এটা আমরা এই সমস্ত কর্মকাণ্ড করে আসছি। ইনশাল্লাহ সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা এই কাউন্সিল আমরা সম্পন্ন করব। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের বিভক্তি দূর করতে একমত নেতারা। ধানের শীষ প্রতীককে সামনে রেখে, জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে, খালেদা জিয়ার আদর্শিক সংগ্রামকে তার সামনে রেখে এবং তারেক রহমানের অনুসৃত যে নীতি গঠনতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সেটি অনুসরণ করে আমরা কাউন্সিল অধিবেশন সম্পন্ন করব। রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ডেঙ্গুর মৌসুমে জ্বর হলে দুশ্চিন্তা দেখা দেয় রোগী ও স্বজনদের। তবে সাধারণ ভাইরাস জ্বর ও ডেঙ্গু জ্বরে পার্থক্য বুঝতে সঠিক সময়ে কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বলছেন, জটিলতা এড়াতে উপসর্গ ও পরীক্ষার ফল দেখে নিতে হবে চিকিৎসা। উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখ ও শরীরে জয়েন্ট ও পেশিতে ব্যথা ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গ।
একটি, দুইটি বা কোনো উপসর্গ ছাড়াই এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 23,410 জন। এ মৌসুমে প্রায় সব পরিবারে কারো না কারো জ্বর হওয়ায় দেখা দিচ্ছে উদ্বেগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন NS1 অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষায় মিলবে সমাধান। চোখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেন্সের বা পেট ফুলে যাচ্ছে, এবং যদি ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় অথবা 6 ঘন্টার মধ্যে ইউরিনেশন না হয়, এইগুলো ওয়ার্নিং সাইন, এগুলো ইন্ডিকেট করে যে হি সাফারিং ফ্রম সিভিয়ার ডেঙ্গি। সিভিয়ার ডেঙ্গি কিন্তু একটা লাইফ থ্রেটনিং কেস, এই ক্ষেত্রে কিন্তু রোগী মৃত্যু হতে পারে। ডেঙ্গুর এই সুবিধাটা রয়েছে যে NS1 এই পরীক্ষাটা একটা স্পেসিফিক টেস্ট এবং এটা আপনার প্রথম দিনেই পজিটিভ হয়ে যায়। তো সেই জন্য চিকিৎসকরা ডেঙ্গু মনে করলে NS1 করবেন। NS1 5 দিন থেকে 6 দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে। 5 দিন থেকে 6 দিন পরে এটা অ্যান্টিবডি পজিটিভ হয়, অর্থাৎ IgM তৈরি হয়, এবং 10 দিন থেকে 14 দিন পরে IgG হয়। কবে জ্বর এসেছে তার সঠিক দিনক্ষণ ঠিক না থাকলেও দুশ্চিন্তা না করে সঠিক সময়ে পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। পেশেন্টের দাদা হয়তো ঠিকভাবে হিস্ট্রি দেয় না, যেখানে হয়তো জ্বরের সংখ্যা হয়েছে 3 দিন, সে হয়তো বলবে 1 দিন। সেই জন্য বেটার হয় যদি সুযোগ থাকে আমাদের দুইটাই করে ফেলা, NS1 আর IgM, যদি হিস্ট্রি নিয়ে কনফিউশন থাকে। কারো কারো ক্ষেত্রে ডেঙ্গু হেমোরেজিক জ্বর বা রক্তপাত এবং ডেঙ্গু শক সিন্ড্রোমও হতে পারে। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় 1 সপ্তাহ ধরে পার্বত্য এলাকায় প্রায় 11,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাঁধের 16টি গেট দিয়ে পানি ছাড়া হয়েছে। অন্যদিকে বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে ধীর গতিতে পানি নামছে। এই কারণে বাড়ছে ভোগান্তি। বর্তমানে হ্রদের পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 108.70 ফুট উপরে বলে জানিয়েছে জলবিদ্যুৎ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে 3.5 ফুট করে ছাড়া হচ্ছে পানি। এর জেরে ধীরগতিতে পানি নামলেও এখনও হাজারো বাড়িঘর তলিয়ে আছে। ডুবে আছে অর্ধশত প্রাথমিক বিদ্যালয়, রাস্তাঘাট। জেলায় পানিবন্দী আছে প্রায় 10,000 মানুষ। 5টা দিন ধরে পানিবন্দী ভাই, আমরা চুলা ডুবি গেছে, আমরা ভাত পানি রাঁধতে পারতেছি না। আমাদের খাট পালং ঘর বাড়ি সবকিছু ডুবি গেছে এবং কি আমরা রান্না বান্দা করে কোনো খাইতে পারতাছি না, আমরা খুবই কষ্টতে আছি। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি পানি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছে জেলা প্রশাসন। তো আমাদের লংগদু সদর উপজেলা, বাগাছড়ি উপজেলায় আপনার পানির উচ্চতা বেড়েছে। ওখানে আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সব সময় এবং আপনার অ্যাক্টিভ রয়েছে। এদিকে কাপ্তাই লেকের পানি বাড়ায় 4 দিন ধরে পানিবন্দী খাগড়াছড়ির মহালছড়ির 6 গ্রামের 200 পরিবার। স্থানীয়রা জানায় সিলেটিপাড়া, চট্টগ্রামপাড়া, ব্রিজপাড়া, কাপ্তাইপাড়া থেকে পানি নামছে ধীর গতিতে। সড়কে পানি থাকায় মহালছড়ি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে মোবালছড়ি ইউনিয়নের যোগাযোগ। লেকের পানি ঢোকার কারণে আমাদের এদিকে চলাফেরা কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষজন আসতে পারতেছে না। রাস্তার কাজ যদি সংস্কার করা হয়, আমি মিনিমাম 3 ফিট উচ্চতা বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এদিকে কাপ্তাই হ্রদের পানি প্রবাহে বেড়েছে কর্ণফুলীর নদীর স্রোত। এর জেরে রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগ্রাবাদ, হালি শহরের মতো চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির দিনে সড়ক খুঁড়েছে ওয়াসা। এতে চরম ভোগান্তিতে নাগরিকেরা। পয়ঃনিষ্কাশনে পাইপলাইন বসাতে এই কাজ চলছে। বৃষ্টিতে কাজ বন্ধ রাখতে সিটি কর্পোরেশন চিঠি দিলে ওয়াসার কর্তারা জানিয়েছেন প্রকল্পটির বাস্তবায়ন করতেই হবে। তবে নির্দেশনা না মানলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। চট্টগ্রাম শহরকে 6টি জোনে ভাগ করে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ করছে ওয়াসা। এজন্য মাটির নিচে পাইপলাইন বসাতে বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এর ফলে আগ্রাবাদ, হালিশহর, কদমতলী সহ বেশ কিছু এলাকার সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়রা বলছেন সারা বছরই কোনো না কোনো সংস্কার কাজ চলে সড়কে। এই দেখছেন রাস্তার অবস্থা, একটা গাড়ি ঘোড়া যাইতেও কষ্ট হয়ে যায়। এখানে যে খোঁড়াখুঁড়ি বা যে খনন করা হচ্ছে ওয়াসার এই কাজের জন্য, শুধুমাত্র এখানে নয়, সারা চিটাং জুড়েই কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করছি। যে দিক যায় সেদিকে বাঙ্গা, শুধু এইটা না,
অনেক সময় উল্টিও পড়ে গাড়ি। বৃষ্টিতে কাজের জন্য দুর্ভোগ হলেও কিছু করার নেই বলছে ওয়াসা। কাজ শেষ হলে সুফল মিলবে বলছে তারা। প্রায় 15 মিটার নিচ দিয়ে আমরা 2100 মিলিমিটার ডায়া পাইপলাইনের আমরা পাইপ জ্যাকিংয়ের মাধ্যমে আমরা যাচ্ছি সেখানে। সেই কাজটুকু বাকি আছে কিছু, আর বাকি আছে আপনার হাউস কানেকশনও বাকি আছে। এগুলো কাজ হয়ে গেলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের আপনার কাজ এখন শুধু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ইনস্টলেশন হবে। সিটি মেয়রের দাবি, অসময়ে কাজ বন্ধের জন্য ওয়াসাকে চিঠি দিয়েছেন তারা। কোনো পদক্ষেপ না নিলে ব্যবস্থা নেওয়া হবে। ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছে, তাদের এখানে এমডি সাহেবকে বলা হয়েছে, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এইসব কাজ করে জনদুর্ভোগ করে, অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি কড়া ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরে যদি না হয় আমি অন্য ব্যবস্থা নিচ্ছি। প্রথম ধাপে কাজ চলছে হালিশহর, কালুরঘাট, বাকলিয়া, কাট্রলি ও পতেঙ্গা এলাকায়। পরের ধাপে আরও কিছু জায়গার সড়কে হাত দেবে তারা। পুরো প্রকল্প 2032 সালে শেষ করার লক্ষ্য। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুর সদরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, মাদকসহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অস্ত্র ও ইয়াবাসহ কয়েকজন যুবক পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় আহমদ আল মারুফ রবিন, আহমদ আল আরিফিন রিমন ও এহসান আহমেদ নামে 3 ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ইয়াবা, নগদ টাকা ও 1 সেট সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রবিন সাবেক ছাত্রলীগ নেতা। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। টিকে থাকার লড়াইয়ের মুখে মৌলভীবাজারের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী। অবহেলায় পিছিয়ে পড়েছে তাদের জনপদ। ভূমি অধিকার, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যে ব্যবধান স্পষ্ট। নতুন ঠিকানার খোঁজে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তাদের অনেক পরিবার। কমলগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম তৈলংবাড়ি ত্রিপুরাপল্লী। 100 জনের মতো মানুষের বসবাস এই পল্লীতে। আশপাশের গ্রামগুলোর সঙ্গে এই গ্রামের পার্থক্য চোখে পড়ে সহজেই। এখানে নেই চলাচলের উপযোগী রাস্তা, বিদ্যুৎ সংযোগ, শিক্ষার ব্যবস্থা। ব্যাগ পার হইয়া বাজারে যাওয়া লাগে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। বাচ্চাগুলার লেখাপড়া করে তো অনেক দূরে নিয়ে যাওয়া লাগে। রাস্তাঘাট ঠিক নাই, কারেন্ট নাই। অনেক জীবন যাবৎ ধরে আসি এক জায়গাতে, ফট করি তো মনটা বুঝাইতে পারি না যে দেশ ছাড়িয়ে যাবো। 20 বছরে এই পল্লী ছেড়েছে অন্তত 15টি পরিবার। যারা আছেন তারা পূর্বপুরুষের স্মৃতি আঁকড়ে আছেন। প্রায় 40-50 পরিবারের মতো। অনেকে কাটাতার হওয়ার আগে এই সমস্যা, অনেকের রাস্তাঘাটের জন্য রুগী নিয়ে যাওয়ার সময়, অসুস্থ রুগী নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে বা বিভিন্ন ডাকাতি হচ্ছে, এ কারণে অনেকে চলে গেছে। মৌলভীবাজারে ত্রিপুরা ছাড়াও রয়েছে খাসিয়া, গারো, হাজং, সাঁওতাল, মণিপুরীরা। এছাড়া চা বাগানের আশপাশে বসবাস তেলুগু, মুন্ডা সহ 27টি সম্প্রদায়, যাদের অনেকেই এখন টিকে থাকার লড়াইয়ে। তারা নানাভাবে তারা আজকে বঞ্চনার শিকার। আমরা মনে করি এদেরকে এই বঞ্চনার হাত থেকে রক্ষা করতে গেলে ইন্টারিম গভর্নমেন্ট একটি উদ্যোগ যদি নেয়, আমরা মনে করি তাদেরকে আমরা কিছুটা হলেও তাদেরকে মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ভূমির সমস্যার সমাধান ও নিরাপত্তা নিশ্চিতেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে অস্তিত্বের লড়াইয়ে থাকা নৃগোষ্ঠীগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর বৈরী আবহাওয়ায় ঝালকাঠিতে পেয়ারার ফলন অর্ধেকেরও কম হয়েছে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। এই অবস্থায় উৎপাদন বৃদ্ধি করতে সেচ সহ বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তবে এবার পেয়ারার দাম বেশ ভালো, এতে স্বস্তিতে চাষিরা। ঝালকাঠি জেলায় এবার পেয়ারার চাষ হয়েছে 13টি গ্রামে 350 হেক্টর জমিতে। এসব এলাকায় হাজার হাজার মানুষের কাছে পেয়ারার জীবিকা এখন একমাত্র অবলম্বন। আষাঢ় শ্রাবণ ভরা বর্ষায় এসব এলাকার নদী, খাল জুড়ে পেয়ারার সমারোহ থাকে। তবে এবছর তাপদাহ, খরা ও অতিবৃষ্টিতে পেয়ারার ফুল ও ফল ঝরে গিয়ে উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে। ফলে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় আমার প্রায় ডেইলি 5 মণ নামতো, সেখানে এখন 1.5 মণ নামে। ফলন ভালো না এবং পোকে শীত পড়ে গেছে, প্রায় গইয়াই বারোয়ানি। এবারের পেয়ারায় প্রচন্ড শীত পড়ছে, এই কারণে ফেলাই টেলাই দিয়ে একটু মাল কমাইছে। 700-800 টাকা মন আছে।
কৃষি অধিদপ্তর বলছে, বিক্রি, উৎপাদন ও সরবরাহ সহ চাষ পদ্ধতিতে চাষিদের নানা পরামর্শ দেয়া হয়েছে। তবে পেয়ারার ফলন কিছুটা কম হলেও দাম ভালো পাচ্ছেন চাষিরা, ফলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিংয়ে করছে, আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। ভাসমান হাট শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয়, এটি এখন দক্ষিণ অঞ্চলের পর্যটন আকর্ষণ। শত কোটি টাকার এই পেয়ারা বাণিজ্য বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির দৃশ্যপট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, কৃষি বিভাগ থেকে চাষিদের যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সবাই কি সেটি মানতে পারছে কিনা, আর দাম তো বেশ এবার ভালো, এ বিষয়ে চাষিরা কি বলছেন? পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকায় প্রায় 20টি গ্রাম জুড়ে পেয়ারার চাষ হয়। 200 বছর ধরে পেয়ারার চাষ হয়ে আসছে। এখানে প্রায় 2 থেকে 2.5 হাজার পরিবার কয়েক শতাধিক একর জমিতে পেয়ারার চাষ করে থাকে। পেয়ারা আসলে জুন, জুলাই, আগস্ট মাসে এই পেয়ারার ফলনটি পাওয়া যায় এবং এই পিরোজপুর এবং পার্শ্ববর্তী ঝালকাঠির পেয়ারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় আসলে এই পেয়ারাটি রপ্তানি করা হয়। এবং আমি যদি পিরোজপুরের কথা বলি, আটঘর কুড়িয়ানার যে পেয়ারার চাষিদের সাথে কথা বলেছি, পেয়ারার চাষিরা আসলে বলেছেন যে প্রত্যেক বছর পেয়ারার যে প্রথম দিকে দামটা ভালো থাকে এবং শেষের দিকে এসে দামটা অনেকটাই পড়ে যায়। যেমন প্রথম দিকে দাম ভালো থাকলেও শেষের দিকে পেয়ারা মন 200 থেকে 250 টাকায় নেমে যায়। তবে এবছর কিছুটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু পেয়ারা চাষটা আসলে দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে পিরোজপুর জেলায়, কিন্তু এটি আসলে পেয়ারা চাষিরা নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। যেমন পেয়ারার রোগবালাই এবং বিভিন্ন ছত্রাকের সমস্যা, বৈরী আবহাওয়া, এসব কারণে আসলে পেয়ারার যে বাম্পার ফলন এটি আসলে চাষিরা পাচ্ছে না। ফলে এই পেয়ারার আকার ছোট হয়ে যাচ্ছে এবং রোগবালাই, পোকামাকড়ে পেয়ারা ধরে ফেলছে এবং পেয়ারার ভিতরটা সমস্যা হচ্ছে। এতে যে ফলন এটি কমে যাচ্ছে। এছাড়াও চাষিরা আসলে সরকারি বেসরকারি কোনো প্রণোদনা পাচ্ছেন না এবং সরকারি যে সার, ঔষধ এগুলো খুব বেশি আসলে পাচ্ছেন না তারা। এর ফলে অনেক চাষিরাই আসলে পেয়ারা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমড়া এবং সুপারি চাষের দিকে ঝুঁকছেন। যেমন আমরা যদি বলি, আমড়া এবং সুপারি 3 থেকে 3.5 বছর বয়সী উচ্চ ফলনশীল গাছে আমড়া এবং সুপারি ফল চলে আসে। একটি সুপারি গাছে আসলে এটি 30 থেকে 40 বছর একটানা সুপারি দেয়। এটি খুব বেশি পরিচর্যাও করতে হয় না। ফলে চাষিরা পেয়ারা বাগানের মধ্যে অথবা পেয়ারা বাগান কেটে এই সুপারি এবং আমড়া চাষ করার দিকে ঝুঁকছেন। ফলে এই পেয়ারা চাষটা আসলে কিছুটা হুমকির মুখে পড়েছে। আমরা পিরোজপুরের জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। পিরোজপুরের জেলা প্রশাসক বলেছে যে আটঘর কুড়িয়ানা একটি ঐতিহ্যবাহী জায়গা, এটি একটি সম্ভাবনাময় জায়গা। এখানে আসলে পেয়ারার ব্যাপক ফলন হচ্ছে। পেয়ারা চাষিরা যুগ যুগ ধরে এই পেয়ারা চাষ করে আসছে। তবে সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই আটঘর কুড়িয়ানায় বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে এই পেয়ারা চাষি এবং পেয়ারা চাষির পরিবেশটি ধরে রাখার জন্য। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে যে তারা আসলে পেয়ারা চাষিরা বেশি যে জায়গাটি তুলে আনে ঋণের সুবিধা, কিন্তু এই যে পেয়ারার যে ঋণ খুব বেশি দেওয়ার সুযোগ নেই এবং পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসলে সার, ঔষধ, কীটনাশক দিয়ে এই আটঘর কুড়িয়ানার পেয়ারা চাষিদের পাশে থেকে তাদের এই সমস্যা এবং ফলন বৃদ্ধিতে চেষ্টা করে যাচ্ছে। এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে আটঘর কুড়িয়ানার পেয়ারার সর্বশেষ। পিরোজপুর থেকে জানাচ্ছেন সহকর্মী তামিম সর্দার। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সুনামগঞ্জে হয়ে গেল নৌকাবাজ প্রতিযোগিতা। দিরাই উপজেলার মরা সুরমা নদীতে এই প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করে। এতে অংশ নেয় সুনামগঞ্জ ও নেত্রকোনার 15টি দল। আমার কি আর লয় না মন, খেলতাম না দৌড়ানি রে, আর বাঁশি বাজায়ও না রে। ঢাকঢোল, বাউল গান আর বৈঠার তালে নৌকা চলে মরা সুরমা নদীতে। শুক্রবার এই প্রতিযোগিতা দেখতে দিরাইয়ে হাজারো মানুষের ঢল নামে। বাইরে জল বড় সুন্দরী
কন্যা জলে দিছে ঢেউ। দুপুর থেকে নানা রঙে সাজানো ডিঙ্গি পানসি সহ নানা নামের নৌকা নিয়ে আসেন প্রতিযোগীরা। প্রায় 2 কিলোমিটার বাইচে শতাধিক মাঝি মাল্লা অংশ নেন। আমরা জীবনের প্রথমে এই নৌকা বাইচ দেখতেছি, আমরা কখনো আর দেখি নাই, আর আমাদের গ্রামে এই প্রথমবার নৌকা বাইচ হইতেছে। আয়োজনটা অনেকে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন বাড়বে বলে আমি আশা করছি। সবাই একসাথে পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতেছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচে অংশগ্রহণের কথা জানান প্রতিযোগীরা। পূর্ব থেকে আমরা মনে করো এই আমার কাছে ভালো লাগছে, এবং এই নৌকা আমরা গান গাই, গান না গাইলে মানুষের কাছে আনন্দ লাগে না। ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি মানুষের মাঝে ভ্রাতৃত্ব বাড়াতে নৌকা বাইচ প্রতিযোগিতা বলেন আয়োজকরা। সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া, যেন মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়, একে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা যেন বৃদ্ধি পায়, এবং এরই মাধ্যমে আমি চাই এই ভাটি বাংলার প্রতিটার ঘরে ঘরে শান্তির বাণী ছড়িয়ে পড়ুক। এই প্রতিযোগিতায় অংশ নেয় সুনামগঞ্জ ও নেত্রকোনার 15টি দল। বিজয়ী হয় সুনামগঞ্জের শান্তিগঞ্জের আয়ুব শাহ তুরি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।